বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বায়েজিদ প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি তার আগে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ছিলাম, সিনিয়র সহসভাপতি ছিলাম। তো আমি বেসিক্যালি আপনার ছাত্র রাজনীতিটা আমি শুরু করি যখন আমি ক্লাস 8-এ পড়ি আর কি। তখন থেকেই ছাত্র রাজনীতি শুরু করি। তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই 2001 থেকে 5 পর্যন্ত। তো আমি 3 সাল থেকে ছাত্র রাজনীতিটা করি। তো ছাত্র রাজনীতির শুরুতে যেহেতু আমার বাড়ি হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাও পৌরসভায়, আমি তারাও পৌর ছাত্র দলের রাজনীতিটাই করি। তো তারপর আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে 2008 সালের দিকে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হই। তো আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিটা কি আপনার যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রুলস অ্যান্ড রেগুলেশনে কিন্তু ছাত্র রাজনীতিটা ইনডোর ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল। তো আমরা কি করি যে আসলে আউটডোরে আমাদের রাজনৈতিক চর্চাটা সেটা পার্টি অফিস কেন্দ্রিক বিভিন্ন প্রোগ্রাম কেন্দ্রিক এভাবে আমরা চালিয়ে যাই। তো তারপর 2010 সালে আমাদের একটা আপনার সম্মেলন হয়। সম্মেলন পরবর্তীতে 49 সদস্যের একটা কনভেনিং কমিটি হয়। সেই কনভেনিং কমিটিতে আমি একজন যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হই। ওখান থেকে তারপর 2018 সালে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা আমাদের পূর্ণাঙ্গ কমিটি দেয়। সেই কমিটিতে আবার আমি সিনিয়র সহসভাপতি নির্বাচিত হই। তো এই ধাপে ধাপে পার হয়ে তারপর 2022 সালে 19 সেপ্টেম্বর শ্রাবণ জুয়েল কমিটির 11 সেপ্টেম্বর শ্রাবণ জুয়েল কমিটির আমি 10 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই। তো আসলে দীর্ঘ এই রাজনীতি করতে গিয়ে দেখেন যে আসলে আমরা যখন ছোট ছিলাম তখন তো আসলে এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম। দীর্ঘ 19 বছরের ছাত্র রাজনীতিতে আজকেও আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্র রাজনীতির সম্পৃক্ততে এতটুকু বলবো যে আসলে আমরা ছাত্র রাজনীতি করতে গিয়ে যারা ফ্রেশার কিংবা ফ্রেশ যারা রাজনীতিতে বিশ্বাসী, আসলে রাজনীতি করার ইচ্ছা যে ফ্যামিলি থেকে ছিল এরকম না। যেহেতু ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড বয় ছিলাম, ওই প্রেক্ষাপটেই আসলে তখন কাজী মনির সাহেব বিজিএমের সভাপতি ছিলেন, উনি স্কুলে যেতেন, উনি নির্বাচন করলেন 9-এ। ওই প্রেক্ষাপট থেকেই 9-এ নির্বাচনের আগে উনিও চিন্তা করলো যেহেতু আমি নির্বাচনটা করব, তো নির্বাচনটা করতে তো আমাদের কিছু ফ্রেশ ছেলে পেলে দরকার। এই যে রাজনীতিতে জড়ায় যাওয়া, আজ অব্দি রাজনীতিতে আছি, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই জাতীয়তাবাদী দল বিএনপির সাথেই থাকবো। তো বেসিক্যালি এই রাজনীতি করতে গিয়ে আপনি যদি বলেন যে আসলে আমরা যারা ছাত্র রাজনীতি করি, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই কিন্তু যারা আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, মানে কি যে আমরা মেধা তালিকা মেরিট কোটায় কিন্তু হয়তো বা কোনো ভালো ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটি চান্স না পেয়ে কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা যারা ভর্তি হই তাদের কিন্তু আসলে একটা হিউজ টাকা পয়সা দিয়ে আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে হয়। তারপরেও যে আমরা এই যে রাজনীতিটা চালিয়ে গিয়েছি কিংবা রাজনীতিটা করেছি, আমাদের কিন্তু একটা ড্রিমের জায়গা ছিল যে কি এই দেশে যদি তরুণ প্রজন্ম ভালো না হয়, আপনি দেখবেন যে এখানে মালয়েশিয়ার 19-22 বছরে আপনার হলো একটা দেশের মন্ত্রী হয়, সেখানে আমাদের দেশে যদি আমরা এমপি বলি কিংবা জনপ্রতিনিধি, আমার মনে হয় না যে 25 বছরের নিচে কোনো একটা ছেলে পরিপূর্ণ চেয়ারম্যান বলেন, মেয়র বলেন কিংবা আপনার এই দুইটার মধ্যেই থাকে, এমপির মধ্যে না গেলাম, পরিপূর্ণ বয়সে কিন্তু সেটা হতে পারে না। তো আমরা চাই কি আসলে দেশের মধ্যে যদি সব তরুণ আমাদের সাথে যদি বলি কোনো বন্ধু, অনেক বন্ধুই কিন্তু যে আনসিকিউরেট ফিল করে পলিটিক্যাল সাস্টেনেবিলিটি না থাকার কারণে তারা কিন্তু বাইরে পিএইচডি করতে চলে গেছে। আমরা কেন থাকলাম? আমরা কিন্তু একটা স্বপ্ন দেখি, একটা বেটার বাংলাদেশের স্বপ্ন দেখি, যেটা নাকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক উনি নিজেও কিন্তু বেটার বাংলাদেশ স্বপ্ন দেখেন বিদায় কিন্তু আমরা ওনার পিছনে থেকে আমরা চাই কি উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার কান্ট্রি, যার কারণে কিন্তু আমরা রাজনীতিটা করি। তো এই রাজনীতি করতে গিয়ে যদি বলি যে আসলে এর মধ্যে গিয়ে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটা ছেলের বাসা থেকে টাকা নেওয়া, এইটা আসলে খুব কষ্টের কাজ। কারণ যখন পড়াশোনা শেষ হয়ে যায় তারপর রাজনীতি কন্টিনিউ করার জন্য বাসায় টাকা চাওয়াটা একটু কষ্ট লাগে। তারপরেও কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যে ছিলাম বিধায় কিন্তু আজকে এই জায়গার মধ্যে পদার্পণ করে আছি। আপনি বলতে পারবেন না যে 5ই অগাস্টের পরে
আমি মোহাম্মদ বাইজিদ প্রধান, কেউ যদি বলতে পারে কোনো অনৈতিক কাজের সাথে জড়িত ছিলাম, কোনো রকমের কোনো কিছু টেন্ডারবাজি করেছি, কোনো চাঁদাবাজি করেছি, কোনো কিছুর সাথে আমরা সম্পৃক্ত না। ইভেন আমি বিলিভ করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো সূর্য সৈনিক এর সাথে সম্পৃক্ত না। আমাদের বিরুদ্ধে কি একটা মিডিয়া কু হচ্ছে, একটা কি প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আপনি যদি বলেন যে ছাত্রদল করে 2000 সাল থেকে কিংবা 2003 সাল থেকে যে আজকে 2025 সালের 5ই অগস্টের পরে যে ছাত্রদল পরিচয় দেয়, তার দায় কি আমার দল নিবে? তার দায় কিন্তু আমার দল নিবে না। তো আমরা কি, আমাদের কিন্তু একটা অতীতের একটা সুন্দর অভিজ্ঞতা আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আপনি যদি বলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমরা কথা বলে আমাদের এখনো গায়ের পশম দাঁড়িয়ে যায়। এই শফিউল আলম বাবু ভাই কিন্তু কি একটা স্লোগান দিয়েছিলেন, হাইকোর্টের ব্যারিকেড যেদিন ভাঙে উনি মাজার গেট দিয়ে, যে কি আমার নেত্রী আমার মা বন্দি থাকতে পারে না। তো আজকে কিন্তু উনি নেই, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তো আমরা যারা আছি ছাত্রদলের সূর্য সৈনিক, আমরা কিন্তু এই অতীতের দিনগুলোর কথা আমার মনে পড়ে, আজকে ছাত্রদল করুয়া ছেলে পেলে অভাব নেই। তো আমরা এই ছাত্রদল চাই না, আমরা চাই কি, আমরা চাই ফ্রেশার থেকে অতীতের যারা ছিল, অতীতের থেকে অভিজ্ঞতা সম্পন্ন ছাত্রদলের তরুণ প্রজন্মকেই আমরা চাই। কারণ যারা নাকি আন্দোলন সংগ্রাম করে আসছে, যারা নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে বেগবান করেছেন, এমনও হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা ওনার যেই কোর্টে হাজিরা দিতে যেতেন বক্সিবাজারে, অসংখ্য ইতিহাস মনে পড়ে আমাদের। আমরা আসলে এইগুলা যদি, আমরা যারা পুরনো ছিলাম তারা এইগুলা বলতে পারবে যে ওই ঘটনাটা কীরকম ছিল। পুলিশ কিন্তু থাবা মেরে আপনার নিয়ে যেত। আমি যদি বলি আমার ডান পায়ে এখনো আমি ঠিক মতো আমি জুতো পরতে পারতাম না, বিগত 2 বছর আমি আসলে আপনার কেটস পরতে পারিনি, কারণ ওখানে আমার রাবার বুলেট লেগেছিল, যার কারণে আমি স্যান্ডেলটা পর্যন্ত পরেছিলাম। তো বেসিক্যালি এই দীর্ঘ আওয়ামী ফেসিস্টদের 17 বছরে যদি বলি যে মামলার কথা বলে, মামলার কারণে তো আমি আপনার রূপসীতে আসতে পারতাম না নিজের গ্রামে। আমার বাবা মারা গেল, বাবা মারার পরে যে জানাজা পড়লাম, তারপর যে তার কবর জিয়ারত করতে আসবো ঠিক মতো সেটা আসতে পারতাম না। আমার আপন চাচা মারা গেল 2023-এর নির্বাচনের আগে, আমি এখানে তার জানাজার নামাজটা পড়তে পর্যন্ত আসতে পারি নাই, কারণ আমার বাসার পাশেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট মন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন গোলাম দস্তগীর গাজী। উনি কিন্তু আমার বাসার সামনে এবং আমার কবরস্থানের সামনে পুলিশের গায়ে রেখেছিল। আমরা যদি মানুষ হিসেবে খারাপ হতাম, ওই আমল থেকে তো আমি আমার এলাকার প্রধান বাড়ি মসজিদের আমি সেক্রেটারি থাকতাম না। কারণ একটা মসজিদ কমিটিতে মানুষ কাকে নির্বাচিত করে, এটা কিন্তু এমন না যে সমাজের লোকজন ছাড়া পরিবারের লোকজন করে। তা আমাদের তো যদি বলেন জনপ্রিয়তা তো আমার আগেই ছিল, কিন্তু আমাদের পেশি শক্তি এখনো নেই, অতীতও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যিনি ছিলেন তিনি কি করতেন, মানুষের জায়গা দখল করতেন, মানুষকে অত্যাচার করতেন। আপনি দেখেন প্রমাণ, আমাদের রূপসীতে বলেন, রূপগঞ্জের আনাচে কানাচে, আজকে যদি পূর্বাঞ্চল উপশহরে বলি তাহলেও কিন্তু উনি লুটপাট করেছেন। উনি কিন্তু অনেকগুলা প্লট অনৈতিকভাবে নিয়েছেন। এবং এই যে ওনার যে ফ্যাক্টরি খাদুনের আপনি ইতিহাস জানেন, খাদুনে উনি অনেকের জায়গা দখল করে ফ্যাক্টরি করেছেন। আমাদের রূপসীতে যে উত্তর রূপসী মৌজাতে আমার বাসার সামনে, এইখানেও কিন্তু আমাদের নিজেদের যোগী পর্যন্ত উনি দখল করেছেন। দখলদারিত্ব করে ক্ষমতায় থাকা যায় না, ক্ষমতার স্থায়ী মালিক কিন্তু আল্লাহ রব্বুল আলামিন। তা আল্লাহ কখনোই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তো আজকে কিন্তু যদি বলি ভরাডুবির কারণ কিন্তু আওয়ামী লীগের এই কারণেই, তারা কখনো চিন্তাই করে না যে ক্ষমতা থেকে তাদের সরতে হবে। আর আরেকটা বিষয়, বেসিক্যালি আপনার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরার যতদিন ছিল, প্রত্যেকটা হাজিরাই সক্রিয় ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে আমি প্রত্যেকটা প্রোগ্রামেই ছিলাম। তো ওই প্রোগ্রামগুলো কি ছিল, অনেক আসলে কঠিন প্রোগ্রাম ছিল। প্রথমে তো পুলিশ আমাদেরকে ম্যাডামের গাড়ি পর্যন্ত বক্সিবাজারের যে অস্থায়ী আদালত সেখানে যেতে দিত, তারপর গেট পর্যন্ত দিল আলিয়া মাদ্রাসা, এইভাবে আস্তে আস্তে লাস্ট বক্সিবাজার যেতে যে চৌরাস্তাটা পড়ে ওই পর্যন্ত আমাদের যেতে দিল। তারপর আর ম্যাডামের গাড়ির সাথে আমরা যেতে পারলাম না। তো ওই সময়টাতে কি শুরুতে পুলিশ আসলে আচরণটা যেরকম ছিল, লাস্ট অবধি যেদিন 144 দ্বারা জারি হলো মগবাজার থেকে আমরা সবাই যখন একত্রিত হলাম, ম্যাডামের রুটগুলো অনেকবার চেঞ্জ হয়েছে, তার মধ্যে লাস্ট অফ অল যেদিন ম্যাডামের রায় হলো, তো ওই দিনও কিন্তু আমরা মগবাজার থেকে সব এক হয়ে ওই দিন একেবারেই বক্সিবাজারের যেই রমনা হয়ে আমরা ওই চৌরাস্তা পর্যন্ত যাই। ওই লাস্টের দিনও আমাদের অনেক সহযোদ্ধা অ্যারেস্ট হয়েছেন।
আমিও ব্যক্তিগতভাবে পুলিশের অনেক হ্যারেজ হয়েছি, দেখা গেছে থানায় ছিলাম, থানা থেকে যেভাবেই হোক হয়তো বা আমরা অনেকেই বেরোয় আসতে পারছি। তো আবার অনেকে কি হয়েছে যে অ্যারেস্ট হয়ে গেছে, আসলে কৌশল ছিল আমাদের কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন করতে গিয়ে কিংবা আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কোনো আন্দোলন করতে গিয়ে তারেক রহমানের সাহেব একটা মেসেজ ছিল যে আসলে অ্যারেস্ট অ্যারেস্ট আতঙ্কে না থেকে কি অ্যারেস্ট না হয়ে দলের জন্য যদি কাজ করা যায় কারণ বেটার। কারণ আমি যদি বাইজিৎ প্রধান অ্যাবসেন্স হই তাহলে কিন্তু আমার দায়িত্বটা অন্য কেউ পালন করলে আমার মতো করে করতে পারবে না। তো বেসিক্যালি এই আন্দোলনের মধ্যে আমাদের আসলে ছাত্র দলটা ছিল ভ্যানগার্ডের মতো। ছাত্র দলটা কিন্তু প্রথমেই কি করতো, সম্মুখ সারিতে থাকতো, তারপর পর্যায়ক্রমে যুবদল, স্বেচ্ছাসেবক দল, এবং আমাদের কম্বিনেশনটা ছিল ভালো। আমরা লাস্ট কিন্তু আপনার হলো বিভিন্ন হাজিরাগুলোতে আমরা হলো হাইকোর্টের মাজার গেট দিয়ে বেরোতাম, যার কারণে হাইকোর্টের ভিতরে ঢুকতে গেলেও আইডেন্টিফিকেশন চেত। কিন্তু আমরা তো আর যেহেতু আমরা আসলে আমরা যেহেতু আপনার লয়ার না, তাহলে কি আমরা আমি আমি যেমন আপনার একজন সাধারণ মানুষ তো আর হাইকোর্টে ঢুকে না, তাহলে বলতোই তো যে আমাদের কি মামলা আছে, মামলার জন্য আমরা এখানে আসছি। যেহেতু আমরা রাজনীতিক, আমাদের তো অনেক মামলা আছে, কিন্তু রাজনৈতিক মামলাটা বলা যেত না, আমাদের বলতে হতো কি যে আমরা ওই উকিলের চেম্বারে যাব। তো লাস্ট অফ অল এরকম হতো, বিএনপির কোনো অ্যাডভোকেটের নাম বললো হাইকোর্ট দিয়ে ঢুকতে দিত না। তো আমরা কৌশল অবলম্বন করি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ছিল, ওটাতে আমরা ভুয়া মামলায় ম্যাডাম যখন হাজিরা দিত, আমরা ভ্যানগার্ডের মতো প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম এবং আমাদের সহযোগিতাটা ছিল। আর আপনি যদি বলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় তখন থেকেই কিন্তু হাইলাইট হয়ে জননেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা আসলে রাজনীতি করে এতটা আগায় যাচ্ছে, যার কারণেই কিন্তু উনি আমাদেরকে সুযোগ করে দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলে আমাকে 10 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করে আমাকে আসলে এই জায়গাটার আমি যোগ্য না, তারপর উনি আমাকে আমার কাজের বিনিময়ে হয়তোবা এই জায়গাটা দিয়েছে। তারপর আসি যে দেশনায়ক জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বনানী, গুলশান, উত্তরায় যে প্রোগ্রামগুলো ছিল সেই প্রোগ্রামগুলো আমি নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, এবং ওনার মিথ্যা মামলার যতগুলা প্রেস লিস্ট আমরা ছাত্রদলের পক্ষ থেকে পেয়েছি সবগুলা প্রোগ্রাম করেছি। তারপর আপনার ছাত্র ধর্মঘট, এই ফ্যাসিস্ট আমলে আপনার 13 নির্বাচন আগে যে টানা আন্দোলন ছিল 90 দিনের, সে আন্দোলনের প্রত্যেকটা প্রোগ্রাম করেছি। 23-এর নির্বাচনের আগেও প্রোগ্রাম করেছি আমরা। তো মধ্যেখান দিয়ে কি হতো, আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র ধর্মঘট দিত, এবং নির্বাচনের অবৈধ তফসিল বাতিলের জন্য যে প্রোগ্রামগুলো ছিল প্রত্যেকটা প্রোগ্রামে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছি। তো আসলে আমাদের কষ্ট হয় যে এই যে লাস্ট আমরা যদি বলি ফ্যাসিস্টদের পতন হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই অগাস্ট আন্দোলন, এই জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে সরকারিভাবে 578 জন মানুষ শহীদ হয়েছে, আর আমাদের শুধু বিএনপির 422 জন মানুষ শহীদ হয়েছে। তো এই জুলাই আন্দোলনকে কিন্তু বলা হয় কি, যে এই জুলাই আন্দোলনের ভূমিকা বলা হয় কি, যে সমন্বয়ক, এনসিপির, হোয়াট এভার ইট ইজ, আমরা যেটাই বলিনি একই মোড়কে ভিন্ন প্রোডাক্টের। তো এইখানে আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন, যদি মোট আপনার 574 জনের মধ্যে 422 জনই হয় আমাদের বিএনপির, আমাদের ছাত্র দলের ছেলেপেলে 225 জন, তো তাহলে আসলে এই আন্দোলনের মধ্যে তো আমরা ক্রেডিট নিতে চাই না, কিন্তু এই আন্দোলনে তো আমাদের ভূমিকা ছিল, এটা তো অস্বীকার করার মতো না। কেউ যদি বলে যে আন্দোলনে আমরা সামিল ছিলাম তাহলে মিথ্যা। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন স্পটে ছিলাম, এবং আসলে এই যে জুলাই আগস্ট আন্দোলনের একটা গণ অভ্যুত্থান, এইটা কিন্তু টেরর আন্দোলন, এবং আপনার বিনা ভোটে যে 2000 আপনার তেরোর আন্দোলন বলেন, তারপরে আপনার 19-এর আন্দোলন বলেন, এই আন্দোলনগুলোর ফলেই তো আসলে এই 25-এর আন্দোলনগুলো হয়েছে। যে দেশে নাকি বিনা ভোটে 143 জন মানুষ এমপি নির্বাচন হয়, তখন তো কেউ কথা বলে না, তখন এই বিএনপি ছাত্র দলের ছেলেপেলার এই মাঠে ছিল। তা আজকে এই ছাত্রদল, এই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, তাদেরকে বাইরে রেখে কেউ যদি বলে যে সমন্বয়করা করেছে, তাহলে আমি বলবো কি, আপনি দেখেন আমার রূপগঞ্জে অনেক সমন্বয়ক আছে, যেহেতু আমি সেন্ট্রালের রাজনীতি করলো, আমি যেহেতু আগে রূপগঞ্জে আমি তারাও পৌরসভার দায়িত্বে রাজনীতি করে গেছি, সেহেতু আমি রূপগঞ্জের সন্তান হিসেবে বলবো, রূপগঞ্জও আপনি দেখবেন তথা নারায়ণগঞ্জে দেখবেন অনেক সমন্বয়ক দাবি করে বিভিন্ন সরকারি অফিসে যায়, সেটা আমাদের ছাত্রদলের ছেলেপেলেরা যায় না। আমরা কি ছাত্রদল করে কি স্মার্ট ছেলেপেলে ছাত্রদল, আমরা চাই কি অচিরেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। একটা স্থায়ী সরকার হলে, নির্বাচিত সরকার হলে, আপনি যখন নাকি 300 আসনে এমপি থাকবে, তখন কিন্তু এই দেশটাকে আপনি যেভাবে চালাবেন, আর গোটা কয়েক সমন্বয়ক আর প্রধান উপদেষ্টা দিয়ে আপনি দেশ চালাবেন, সেটা কিন্তু ডিফারেন্স থাকবে, এবং
আজকে কি করা হচ্ছে, একজন একজন উপদেষ্টা এবং ওই বিভিন্ন উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টার মধ্যে মিলে কি করছে, একটু করিডোর দেওয়া হচ্ছে। তো এই যে মানবিক করিডোর, তো করিডোর দেওয়ার তো মালিককে আমরা বলছি না যে আপনি নির্বাচন হোক, নির্বাচন হলে ওয়েলকাম, যে দলই আসুক, হোয়াট এভার ইট ইজ, সেটা বিএনপি আসুক আর যেই আসুক, আমরা বলবো না যে আমরা আসবো কি না আসবো, সেটা বলবে জনগণ। তো সেটা যদি জনগণ নির্ধারণ করে, তো জনগণের সরকারের প্রতিষ্ঠার জন্য জনগণকে তো সেই সুযোগ দিতে হবে। যারা তরুণ প্রজন্ম তারা কি করেছে, আমার বয়স যেহেতু 30-এর কাছাকাছি, তো আমি বলবো কি যারা তরুণ প্রজন্ম তারা কিন্তু ভোটই দিতে পারে না। তো এখনো যদি আজকে 9 মাস করে সংস্কার সংস্কার কিন্তু বলতেছেন কি সংস্কার চলতেছে, চলমান। তো যেই কাজটা 9 মাসে হয় নাই, সেই কাজটাকে আপনারা ফিনিশিং দিবেন কিভাবে? আপনার কাজ কি অতি শীঘ্রই একটা নির্বাচন দেওয়া, প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টা, এটাই তো দাবি ছিল। কারণ এই যে উপদেষ্টা মণ্ডলী হয়েছে তারা কি বিএনপি, আপনার জামাত ইসলাম, আপনার অন্য যেই দলগুলো আছে সব দলের অংশগ্রহণ, এবং বাংলাদেশের জনগণই তো চেয়েছে যে ডক্টর ইউনূস সাহেব উনি হলো এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হোক। তো উনি যদি প্রধান উপদেষ্টা হয় তাহলে ওনার উপর নৈতিকভাবে দায়িত্ব কি পড়ে, অতি শীঘ্রই আপামর জনগণের যাতে কি ভোটের অধিকার, আজকে যেখানে ভোটের অধিকার নাই সেখানে কি প্রতিষ্ঠা হবে বলেন? তরুণ প্রজন্ম তো একটা প্রজন্ম কি, একটা প্রজন্ম তো ভোট কি জিনিস সেটাই ভুলে গেছে। সেই ভোটটাতে আসলে দিনের ভোট দিনে হয় সেটাও ভুলে গেছে। তো এই কালচারটা তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের কি বিএনপি একটা নির্বাচনমুখী দল, বিএনপি চাই কি একটা নির্বাচনের ট্রেন, এই ট্রেনটা অতি শীঘ্রই যত তাড়াতাড়ি দিবে সেক্ষেত্রে সবার জন্যই ভালো হবে। তো আমরা চাই অতি শীঘ্রই একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হোক, সেটা ডিসেম্বরের মধ্যেই, যাতে নাকি বাংলাদেশের আপামর জনগণ একটা ভোট দিতে পারে, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক এবং সেই সরকারটা যাতে একটা বেটার বাংলাদেশ নির্মাণ করতে পারে, আমরা সেটাই চাই। এটা আমাদের সবার প্রত্যাশা।